এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস টুডে। নদিয়ার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। এবার নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টোপাধ্যায় এবং তার সহকর্মী পুলিশ স্টাফেরা। রবিবার সকালে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের সামনে উপস্থিত হলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টোপাধ্যায় এবং তার টিম। নিজ হাতে আবর্জনা পরিষ্কার করতে দেখা গেল তাদের। এটি প্রথমবার নয়, এর আগেও তারা এই কাজ করেছেন। যতটা ভালো থাকবে স্বাস্থ্যকেন্দ্র, এটাই সবচেয়ে বেশি স্বাস্থ্যকর পরিবেশ থাকা দরকার, সেটাই আমাদের বার্তা। আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বেসিক্যালি রবিবার করি, প্রতি রবিবার হয়তো হয় না। তো আজকে ওই জন্য আমরা একটু বেশি টিম নিয়ে এসেছি যে যত গার্বেজেস আছে, যত নোংরা আছে, সব আজকে আমরা মোটামুটি ক্লিন করে দেবো। যদি কোনো কারণে আগামী রবিবার মিসও হয়, তাতেও যাতে খুব একটা নোংরা না থাকে, এই অভিযান আমাদের চলছে এবং আমরা চালিয়ে যাওয়ার মানসিকতা রাখছি। সমাজসেবার এই উদ্যোগ সত্যি সাধুবাদযোগ্য। নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টোপাধ্যায় এবং তার সহকর্মী পুলিশ স্টাফেরা প্রমাণ করে দিলেন মানবিকতার সেবা শুধু উর্দি পরে হয় না, বরং হৃদয় দিয়েও হয়। এমন উদ্যোগ আমাদের সমাজে এক নতুন বার্তা নিয়ে আসে। নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টোপাধ্যায় এবং তার টিমের এই প্রচেষ্টাকে সকলে সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আরামবাগের প্রাচীন মনসাডাঙ্গার মনসা মন্দির প্রতি বছর দশহরা তিথিতে এক মহা উৎসবে মেতে ওঠে। প্রায় 250 বছর ধরে এখানে মা মনসার পুজো চলে আসছে, যা মায়ের স্বপ্নাদেশের শুরু হয়েছিল বলেই জনশ্রুতি। মন্দিরে বছরে 3 বার পুজো হয়, যার মধ্যে দশহরা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দিনটিকে ঘিরে বাচ্চা থেকে বড় সকলের মধ্যেই আনন্দের ঢেউ লাগে। পুজোর পাশাপাশি এখানে বসে এক বিশাল মেলা, যা ভক্তদের ভিড় আরও বাড়িয়ে তোলে। দশহরা অর্থাৎ দোষ পাপ হরণ করা, তাই এই পূর্ণতিথিতে মা মনসার সাথে মা গঙ্গারও পুজো হয়। আগে শুনেছি আমাদের যে দাদু ছিল, দাদুর বাবাকে স্বপ্নাদেশ দিয়েছিল। এটা মা মনসা আগে খড়ের চালের একটা কুঁড়ে ঘর ছিল, তারপর সেইখানে স্বপ্নাদেশ দেওয়ার পর আমাদের ভক্তগণ যারা এই মায়ের ভক্ত আছে, ওনারা এসব বিল্ডিং টিল্ডিং অনেক কিছু বহু দান করেছেন। তারপর আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে। মায়ের কোনো অঙ্গহীন হয়ে গেলে তারপর আমাদের স্বপ্নাদেশ দেয়, তারপর আমরা আবার প্রতিষ্ঠিত করি। সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগম হয় পুজো দেখতে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন নিজেদের মনস্কামনা নিয়ে। এই পুজোর একটি বিশেষ আকর্ষণ হলো ছাগ বলিদান। তবে এখানে হাড়িকাঠ ছাড়াই বলি দেওয়া হয়। প্রতি বছর শত শত ছাগ বলি হয়। এবছর প্রায় 800টি ছাগ বলির কথা জানা গেছে। বলির পর চলে চণ্ডীপাঠ। ভক্তরা বিশ্বাস করেন দেবী অত্যন্ত জাগ্রত, আর এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতি বছর হাজার হাজার মানুষকে এই মন্দিরে টেনে আনে। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাড়গ্রাম শহর মেতে উঠল সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস অর্থাৎ CITU এর লাল পতাকায়। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই মিছিলের শুরু হয় এবং এর মধ্যে দিয়েই চলে সংগঠনের জেলা সম্মেলন। ঝাড়গ্রাম শহরে CITU এর লাল পতাকায় মিছিল। এই মিছিলে পা মেলালেন বিভিন্ন ক্ষেত্রের শ্রমজীবী মানুষ, যাদের হাতে ছিল CITU এর প্রতীকী লাল পতাকা ও প্ল্যাকার্ড। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ববৃন্দ। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো। আলোচনায় উঠে আসে কেন্দ্রীয় সরকারের বেসরকারীকরণ নীতি এবং শ্রম আইন বাতিলে জোরালো হয় দাবি। সম্মেলনে উপস্থিত নেতৃত্বরা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আরো জোরদার করার আহ্বান জানান। যারা কাজ পেয়েছে তাদের কাজ হারিয়ে যাচ্ছে। আমাদের দেশের সরকার এখানে দাঁড়িয়ে আমাদের ছেলে মেয়েদেরকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছে। ফলে এরা সকলে মিলে এই সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘটে সামিল হবে এবং সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেবে। এবং পশ্চিমবাংলায় আমরা জানি, পশ্চিমবাংলার বর্তমান শাসক দল তারা হচ্ছেন দিল্লির শাসক দলের সাথে হাত মিলিয়ে এই ধর্মঘটটাকে বানচাল করার চেষ্টা করবে। কিন্তু শ্রমজীবী মানুষের, আমরা গোটা রাজ্য জুড়ে যা বুঝেছি, মানুষের যা মুড তৈরি হয়েছে, তাদের ধর্মঘট তারা ঠেকাতে পারবে না।
সিআইটিইউ নেতৃত্ব সম্মেলন থেকে আগামী 9 জুলাই 2025-এ সারা ভারত ধর্মঘট সফল করার জন্য সকল শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির কারণে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বেসরকারীকরণ নীতি এবং নতুন শ্রম আইনগুলি কর্মীদের অধিকার খর্ব করেছে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। এই পরিস্থিতিতে কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধই একমাত্র পথ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জঙ্গলমহলে গড়ে ওঠা শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল বর্তমানে অব্যবস্থা এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সেগুলির ব্যবহার না হওয়া, রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে বাধ্য করা, অ্যাম্বুলেন্সের অনুপস্থিতি এবং ডায়ালিসিস ইউনিট স্থানান্তরের মতো বিষয়গুলি গুরুতর প্রশ্ন তুলেছে। সম্প্রতি হাসপাতাল থেকে একটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তরের ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূল নেতা সন্দীপ সিংহ অভিযোগ করেন, কোনো নির্দেশিকা ছাড়াই মেশিনটি সরানোর চেষ্টা হচ্ছিল। পরে অবশ্য CMOH এর নির্দেশে অব্যবহৃত মেশিনটি বেলদা গ্রামীণ হাসপাতালে পাঠানোর কথা জানা যায়। যে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে দুটি USG মেশিন ছিল, যে দুটি USG মেশিনের মানে দীর্ঘদিন ধরে এখানে আছে কিন্তু ব্যবহার হচ্ছে না, তো সেটার একটা মেশিন নাকি বেলদা বা অন্য কোনো হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এবং স্থানীয় মানুষ যারা ছিলেন তারা সেটা আটকে ছিল, প্রতিবাদ করেছিল এবং সেইখানে BDO সাহেব এবং অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সাথে তাদের বচসা হয়। হাসপাতালে দুটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন থাকা সত্ত্বেও গর্ভবতী মহিলাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। রোগীরা অভিযোগ করছেন, বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার থাকা সত্ত্বেও তাদের সবসময় পাওয়া যায় না, কারণ হাসপাতাল চত্বরে ডাক্তারদের থাকার কোনো ব্যবস্থা নেই। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন স্থানান্তর নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। জেলা শাসক একটা মিটিং ডাকেন, থেকে বলেন যে যেখানে বেশি আছে বাড়তি কিছু মেশিন আছে সেখান থেকে ওটা বেলদাতে একটা দেওয়ার জন্য। সেই মতো শালবনী সুপার জানান যে ওনার কাছে দুটো মেশিন আছে যেটা ইউজ হয় না। আমরা বললাম যে ঠিক আছে, তাহলে একটা ওখানে দেওয়া হোক, একটা শালবনীতে থাকুক এবং দু জায়গাতেই আল্ট্রাসোনোগ্রাফি যাতে করে শুরু হতে পারে তার তো লাইসেন্স লাগে, সেই লাইসেন্সিং প্রসিডিউরও আমরা আজকে করে ফেলেছি। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 রোগী আসেন। উন্নত পরিকাঠামো সত্ত্বেও পরিষেবার অভাবে রোগীরা হতাশ। বিরোধীরাও এই অব্যবস্থা নিয়ে সরব হয়েছে। জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই হাসপাতালের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেশের অগ্রগতিতে সদা জাগ্রত আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেড। কোল মাইনিং থেকে কোল ওয়াশিং, কনস্ট্রাকশনের নয়া দিশারে আম্বে মাইনিং প্রাইভেট লিমিটেডের ঠিকানা সার্কুলার রোড 9th ফ্লোর, ব্লক নম্বর 92, AJC বোস রোড, কলকাতা 700017। বিশদে জানতে ফোন করুন 03322892508। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। সামনেই বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগেই বোমাতঙ্কে কাঁপছে নদিয়ার শান্তিপুর। বিরোধীরা যে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে, এবার যেন তারই প্রমাণ মিলল শান্তিপুরের এক আম বাগানে। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ পেয়ারা বাগান এলাকায় এক আম বাগানে প্রতিদিনের মতোই আম পাড়ার কাজ করছিলেন কয়েকজন কর্মী। হঠাৎই আম গাছের নিচে তাদের নজরে আসে তাজা বোমা। আশেপাশে চোখ পড়তেই দেখেন গোটা বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক বোমা। কি বলবো বলুন, এটা পশ্চিমবাংলা, এটা বোম আর বারুদের উপরে দাঁড়িয়ে আছে। তার ভিতর থেকে মেলের মাঠও তার ব্যতিক্রম নয়। সারা বাংলাটা বোম বারুদের উপরে দাঁড়িয়ে আছে। এখানে নইলে এই পাড়ার ভিতরে এখানে একটা বাগান যেখানে সবসময় পাড়ার ভিতরে চলে, সেইখানে কী করে বোম বন্দুক আসবে? তৃণমূলের দুষ্কৃতরা ছাড়া এই কর্ম আর কারোর দ্বারা সম্ভব নয়। আমরা চাইছি এর উপযুক্ত তদন্ত হোক, উপযুক্ত শাস্তি হোক। আতঙ্কিত কর্মীরা দ্রুত পুলিশকে খবর দেন। শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া বোমাগুলির মধ্যে সুতলি বোমা এবং সকেট বোমা রয়েছে। এই ঘটনায় শুধু বাগানকর্মী বা মালিকই নন, গোটা এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। এখানে এই যে সুতুলি দিয়ে বাঁধা ছিল আর একটা ওরকম ভাবে খোলা ছিল, যে ওরকম দাঁড় করানো ছিল। তো আমি জেঠু কাছে ছিল, তো জেঠুকে দেখে বললাম জেঠু এগুলো কি দেখো, তো জেঠু নেবে দেখে কি যে এগুলো বোম, দিয়ে আমাকে বললো সরে আয়। আমরা সরে আসলাম, দিয়ে আর কি ওই মালিককে ফোন করলাম, আমাদের যে বাগান নিয়েছে তাকে ফোন করলাম, তিনি আবার যে বাগান মালিক তাকে ফোন করলো, ঠিক আছে। দিয়ে আবার ওই যে সুবীর কাকা চীনা পরিচিত হয়, ওনাকে ডাকলাম, বললাম দেখুন কাকা এইসব কি, দিয়ে আসলো, এসে হলো কি যে পঞ্চায়েত ডাকলো। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগে আমবাগানে এমন বোমা উদ্ধারের ঘটনাকে ঘিরে শান্তিপুরের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারা কী উদ্দেশ্যে এই বোমাগুলি ফেলে রেখে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর দাবি প্রশাসন অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করুক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দ্বারকেশ্বর নদে বালি তোলার সময় উদ্ধার হলো একটি দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি, আর এই আবিষ্কার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে বাঁকুড়ার ওলা দুবরাজপুরের মন্দিরতলা এলাকায়। দ্বারকেশ্বর নদে বালি তোলার সময় একাদশ বা দ্বাদশ শতকের একটি দুষ্প্রাপ্য বিষ্ণু মূর্তি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রত্ন গবেষকদের মতে এটি 3 ফুট 9 ইঞ্চি লম্বা ও প্রায় 2 ফুট চওড়া একটি দ্বাদশভুজ লোকেশ্বর বিষ্ণু মূর্তি, যা বাদামি বেলে পাথরে তৈরি। কংসাবতী ও দ্বারকেশ্বর নদ তীরবর্তী অঞ্চল প্রাচীন সভ্যতার কেন্দ্রস্থল। অতীতে এখানে জৈন সভ্যতা গড়ে উঠলেও এবার একটি বিরল হিন্দু মূর্তি উদ্ধার হওয়ায় নতুন করে প্রত্নতাত্ত্বিক আগ্রহ তৈরি করেছে। দাদুদের আমলে শোনা গেছে আর কি, আমরা দেখি নাই। তো দাদুরা বলতো বাবাকে, বাবারা বলেছে আমাদিকে। তো ওই মন্দিরটা ওইভাবে চলে যাওয়ার পরে বিষ্ণু মন্দির এই এখন পাওয়া গেল আমাদের গ্রামে, নিয়ে এসেছি গ্রামের মধ্যে ওলা দুর্গাপুর গ্রাম। তো আমরা নিয়ে এসে এই মন্দিরটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। বালি তোলার সময় শ্রমিকরা মূর্তিটি খুঁজে পান। স্থানীয়দের বিশ্বাস এটি প্রাচীন বিষ্ণু মন্দিরের অংশ ছিল, যা নদীগর্ভে তলিয়ে গিয়েছিল। মূর্তিটি অক্ষত অবস্থায় থাকায় এটি শিল্প ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রত্ন গবেষকরা। এই আবিষ্কার বাঁকুড়ার প্রাচীন ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করবে আশা করা যায়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল জেলা পুলিশ। গত কয়েক মাসে 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় অনুপ্রবেশের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জেলা পুলিশ ও বিএসএফ কঠোর নজরদারি শুরু করেছে। গত কয়েক মাসে প্রায় 500 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় দালাল চক্রের সহায়তায় তারা ভারতে অনুপ্রবেশ করে জাল নথি তৈরি করেছিল। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানিয়েছেন, বেশিরভাগ অনুপ্রবেশকারী কাজের সন্ধানে আসছিল এবং ভারতীয় দালালরা এর সুযোগ নিচ্ছিল। বিএসএফ ও পুলিশের মধ্যে আলোচনার পর যৌথ অভিযান শুরু হয়েছে। অনুপ্রবেশকারীদের পাশাপাশি দালালদেরও গ্রেপ্তার করা হচ্ছে। একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল, সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। জেলা পুলিশ ও বিএসএফ সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং অনুপ্রবেশ দমনে লাগাতার অভিযান চালিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নিউজ 24 পেরিয়ে 25-এ পা দিল। এটা এত বড় জার্নি অতিক্রম করে এসছে। নিজেদের নিরপেক্ষতা, সত্য খবর এবং মানুষের সঙ্গে যোগাযোগ, চুলচেরা বিশ্লেষণ সব নিয়ে এক্সপ্রেস নিউজ একদম জমজমাট ভরপুর। 25-এর উৎসবে আমি থাকব। এই সংস্কৃতি
উৎসবটিকে সাফল্য কামনা করি। 25-এ পা দেওয়া এই প্রজন্মের কাছে সাক্ষী হয়ে থাকা মদনদা সহ এক্সপ্রেস নিউজ পরিবারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বলবো এগিয়ে চলুন, মানুষের কাছে পৌঁছে যান, সত্য খবর জানান। আপনাদের মতো নিরপেক্ষ সাংবাদিকেরা এভাবে সত্য খবর জানিয়ে মানুষের কাছে, মানুষের বাড়িতে বাড়িতে যেভাবে এক্সপ্রেস নিউজ পৌঁছে গেছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আজ থেকে 23 বছর আগে গুটি গুটি পায়ে দুর্গাপুরের একটা ছোট্ট ঘরের মধ্যে শুরু করেছিলেন এই এক্সপ্রেস নিউজের মালিক মদন সিং। ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে তৈরি করতে দুর্গাপুরের তৎকালীন কিছু সাংবাদিককে নিয়ে তার এই পথ চলা শুরু। আস্তে আস্তে বৃহৎ আকারে তার রূপ নিচ্ছে এবং তার এটা সম্ভব হয়েছে মদনবাবু এবং এক্সপ্রেস নিউজ এবং তার সমস্ত সাংবাদিকদের তাদের নিরপেক্ষ খবর পরিবেশনের জন্য। যেভাবে তারা নির্ভীকভাবে নিরপেক্ষ খবর পরিবেশন করেছে, সেই জন্য এই সংবাদ চ্যানেল দুর্গাপুর ছাড়িয়ে আস্তে আস্তে পারিপার্শ্বিক গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়ায়। আমরা চাইব আগামী দিনেও একটা ছোট্ট জায়গা থেকে উঠে যেভাবে তিনি বৃহৎ আকারে তার সংবাদ চ্যানেলের সমস্তটা ছড়িয়ে দিয়েছে, আগামী দিনেও তার শ্রীবৃদ্ধি হোক এবং মানুষ তার নিরপেক্ষ সংবাদ দিন প্রতিদিন সেটা পেতে থাকুক, এই আশা রাখবো এবং এর উত্তর বৃদ্ধি শ্রীবৃদ্ধি কামনা করব। এক্সপ্রেস নিউজ আমাদের জানার মতে একটা খুব ভালো নিউজ চ্যানেল, যারা আমাদের সঙ্গে সবসময়ই থাকে এবং আমাদের সমস্ত নতুন যে সার্ভিস আমরা আনি এক্সপ্রেস বাজার নিউজের মাধ্যমে আমরা বিভিন্ন জনগণের মাধ্যমে আমরা পৌঁছে দিই, যারা সঠিক খবরটা সঠিক সময়ে পেয়ে আমাদের সার্ভিস, গভর্নমেন্টের সার্ভিস নিতে পারে এবং সেটাই আমরা সারাক্ষণ দেখে আসছি যে আমাদের সাথে থেকে আমাদের সমস্ত কাজগুলো সঠিক সময়ে লোকের মধ্যে পৌঁছে দিতে পেরেছে। তো আমরা চাই এক্সপ্রেস নিউজ আরও ভালো জায়গায় পৌঁছায় এবং জনগণের মধ্যে গিয়ে সমস্ত ধরনের ইনফরমেশান পৌঁছে দিতে পারে। আমাদের যেমন ইনফরমেশানগুলো জনগণ পায় এবং জনগণের ইনফরমেশান যাতে আমরা এখানে পাই এবং মাঝে মাঝে এটাও আমরা চাইব যাতে এরা পেশেন্টের ফিডব্যাকও মাঝে মাঝে এক্সপ্রেস নিউজ নেবে এবং সেটা সবার মধ্যে দেবে যে আমাদের সার্ভিস যদি কোথাও ঘাটতি থাকে সেটাও যেন আমরা জানতে পারি এবং খুব ভালো জায়গায় পৌঁছায়। আমি ওইটাই শুভকামনা করি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।